আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আশা করছি সবাই আমরা ভালো আছি। যে সেশনটা করতে যাচ্ছিলাম অ্যান্টি ক্যান্সার অ্যাক্টিভিটি অফ ডিকারসিন এগেনস্ট ডিফারেন্ট ক্যান্সার, অর্থাৎ একটা রিভিউ এর যে ডেটা, সেটা থেকে কিভাবে আমরা রেজাল্টটা লিখতে পারি। এখানে বলা হচ্ছে ডিকারসিন এটা একটা ন্যাচারাল কম্পাউন্ড। এই কম্পাউন্ডের অ্যান্টি ক্যান্সার অ্যাক্টিভিটি, এটার উপর একটা রিভিউ করা হচ্ছিল। তো এখানে বিভিন্ন ধরনের ক্যান্সারের এগেনস্টে আমরা ডেটা দেখেছি। ব্রেস্ট ক্যান্সার ছিল, প্রোস্টেট ক্যান্সার ছিল, লাং ক্যান্সার ছিল, বিভিন্ন ধরনের ক্যান্সার ছিল। এখানে ব্রেস্ট ক্যান্সারের যে দুইটা ডেটা ছিল, সেই দুইটা ডেটা আমি এখানে লিখেছি। তো আগে টেবিলটা একটু বুঝে আসি। এই টেবিলে একদিকে আছে দেখেন যে ক্যান্সার টাইপ, ব্রেস্ট ক্যান্সার, টেস্ট সিস্টেম, অর্থাৎ কোন ধরনের মডেল নিয়ে বা কোন ধরনের সেল লাইনের উপরে এই কাজটা করা হয়েছিল, সেগুলো এখানে বর্ণনা করা হয়েছে বা তুলে ধরা হয়েছে। আমরা লিটারেচার থেকে এই ডেটাগুলো কালেক্ট করেছিলাম। এরপরে ছিল এখানে ডোজ অবলিক কনসেন্ট্রেশন অথবা রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন। তো এখানে যেহেতু শুধু কনসেন্ট্রেশনই আছে, ইনভিট্রো সিস্টেম, ডোজের ব্যাপার না। ডোজের ব্যাপারটা সাধারণত ইনভিভো সিস্টেমে যখন আমরা ব্যবহার করি তখন বোঝাই। যেমন এ স্টাডিতে যেটা ছিল সেটা কিন্তু ডোজ ছিল, যেহেতু এটা এনিমেলের বডির ভিতরেই আমরা কাজ করেছি, ড্রাগটা অ্যাডমিনিস্টার করে দিয়েছি, এটা ইনভিভো ছিল, সেক্ষেত্রে এটা ডোজ হবে, এটা কনসেন্ট্রেশন হবে না। আর এখানে যেটা এসেছে এটা ইনভিট্রো সিস্টেম মডেল, সেক্ষেত্রে এটা কনসেন্ট্রেশন হয়েছে। এরপর আমাদের যেটা ছিল মূল ফাইন্ডিংস, যে রেজাল্টস উইথ পসিবল অ্যাকশন মেকানিজম। রেজাল্টে কি ছিল? মূল রেজাল্টটা এখানে অ্যান্টি ক্যান্সার ইফেক্ট, যেহেতু অ্যান্টি ক্যান্সার অ্যাক্টিভিটি আমরা দেখেছি। তো এটার মেকানিজম গুলো কি ছিল? এই যে এটা যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইনক্রিজ নিউক্লিয়ার ফ্যাক্টর কাপা বি, প্রোটিন কাইনেজ সি আলফা এবং মাইটোজেন অ্যাক্টিভেটেড প্রোটিন কাইনেজ, এই যে পাথওয়ে গুলো আছে, এগুলোর এক্সপ্রেশনটা বাড়িয়ে দিয়েছে। অ্যান্টি ক্যান্সার অ্যাক্টিভিটি যখন ওটা এই সেল লাইনের উপরে, তখন এই প্যারামিটার গুলোর এক্সপ্রেশন গুলো বাড়িয়ে দিয়েছিল সে, আর এই প্যারামিটার গুলোর এক্সপ্রেশন সে কমিয়ে দিয়েছে, অর্থাৎ এগুলোকে ডিক্রিজ করেছে। এটা হচ্ছে তার রেফারেন্স, কোন ভদ্রলোক এই টেস্টটা করেছিল বা তার গ্রুপ টেস্টটা করেছিল সেটা। 2 নম্বর যে স্টাডি দেখতে পাচ্ছি এখানে, একটা সেল লাইন ছিল, দেখেন MCF 7, এই সেল লাইনটা ছিল। এখানে দেখতে পাচ্ছি আমরা অনেক সেল লাইন, এমনকি এখানে মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট কিছু সেল লাইনও আছে। বেশ কিছু সেল লাইন, একটা, দুইটা, তিনটা, চারটা সেল লাইনের উপরে করা হয়েছে। এখানে যে কনসেন্ট্রেশনটা বলা হয়েছে 0 to 80 মাইক্রোমোল, এটাকে আমি একটু মডিফাই করতে বলবো আমাদের যারা ডেটা কালেকশন করছে। জিরো আসলে কি, জিরো বলতে বোঝায় যে কন্ট্রোল অথবা ভেহিকেল অথবা কোনো কিছুই ছিল না। জিরোর কোনো রেজাল্ট কিন্তু এখানে আসতে পারে না। 5 10 হলে 10 এটা দিতে হবে, লোয়েস্ট এবং হাইয়েস্ট রেঞ্জটা আমরা এখানে দিয়েছি। যদি কম থাকে, যেমন ধরেন 1 আছে, 5 আছে, 10 আছে, আর 50 আছে, তাহলে এগুলো মেনশন মেনশন করা জরুরি। কেননা এই রেঞ্জটা যখন দেয়া হয় তখন আপনার হচ্ছে 1 to 50, এটা বলতে অরিজিনালি কি বোঝায়? 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, এরকম করে 49 50 এমনও হতে পারে। এক্স্যাক্টলি বোঝা যায় না রেঞ্জটা। তো যদি কম থাকে এখানে ডোজ, সেগুলো কমা কমা আকারে দিয়ে গেলে আরো বেশি ভালো হয়। যদি বেশি থাকে সেক্ষেত্রে আমরা এরকম ভ্যালু ব্যবহার করতে পারি। এই ডেটাটা আমাদের যেটা মিন করছে সেটা হচ্ছে, যখন এই ডিকারসিন এই সেল লাইনগুলোতে অ্যাপ্লাই করা হয়েছিল এই কনসেন্ট্রেশনে, তখন এটা সেল সাইকেলকে অ্যারেস্ট করেছিল অ্যাট জিওন ফেজ। এনারা যে মেকানিজমটা ডেভেলপ করেছে, অর্থাৎ ক্যান্সার সেলের যে গ্রোথ সাইকেলটা আছে, আমরা জানি ওখানে জি নট ফেজ আছে, জিওন ফেজ আছে, এম ফেজ আছে, এস ফেজ আছে, বিভিন্ন ধরনের সেল সাইকেলের যে ফেজ গুলো আছে, সেই ফেজে জিওন ফেজটাকে এটা অ্যারেস্ট করেছিল। আর তো সেল সাইকেল অ্যারেস্ট এখানে ইনক্রিজ না দিলেও চলবে, এভাবে রাখলেও এটা চলে। আর এখানে কয়েকটা প্রোটিনের আহ হচ্ছে এক্সপ্রেশনটা কমিয়ে দিয়েছিল, রিডিউস করেছিল। তার মধ্যে P50 প্রোটিন একটা ছিল, পিন অন ছিল, সাইক্লিন ডি অন একটা ছিল, এই লেভেলটাকে, এগুলোকে রিডিউস করেছিল। এটা হচ্ছে এই যে ফাইন্ডিংস, সেটা রেফারেন্স। তাহলে এখন আমরা যেভাবে লিখতে পারি, এটা শুরু করতে পারি। আমি এখানে প্রথম যে রেফারেন্সটা, এটা রেজাল্টটা এভাবে লিখেছি, তবে একটু পড়ে শোনাই জাস্ট। এমন ইন এ স্টাডি, অর্থাৎ একটা স্টাডিতে ডিকারসিন, এই ডিকারসিন
150 মাইক্রোমোল ইনক্রিজড, যেহেতু এখানে ইনক্রিজ করেছে, এনএফ কাপাবি পিকেসি অ্যান্ড এমএপিকে এক্সপ্রেশন while reducing TPA induced. TPA induced ট্রিপ্টোলাইডের একটা, যতদূর মনে পড়ছে যে ট্রিপ্টোলাইডের একটা ডেরিভেটিভ হতে পারে, এটা সাইটোটক্সিক একটা কম্পাউন্ড। ট্রিপ্টোলাইড এত ইনডিউসড MMP9, অর্থাৎ ম্যাট্রিক্স মেটাল প্রোটিনেজ এনজাইম যে 9 আছে সেটা, অ্যান্ড সেল ইনভেশন ইন এই সেল। এতটুকু কিন্তু আমার রেজাল্ট। আমি চাইলে এটাকে একটু অন্যভাবেও লিখতে পারি। যেমন আমি ইন স্টাডি না লিখে সরাসরি ডিকারসিনে চলে গেলাম। ডিকারসিন আমি অ্যাট না দিয়ে এভাবে দিয়ে দিলাম 1 to 50 মাইক্রোমোল ইনক্রিজড। কোন কোন প্যারামিটার সেগুলোকে আমি এখান থেকে কপি করে নিয়ে জাস্ট ছেড়ে দিলাম এক্সপ্রেশন, হোয়াইল রিডিউসিং টিপিএ, বা হোয়াইল কথাটা আমি তুলে দিয়ে এখানে দিলাম অ্যান্ড রিডিউসড। রিডিউসড, সরাসরি রিডিউসড TPA induced MMP and এত সেল ইনভেশন ইন এত সেল, MMP and cell invasion in MCF7 cells, এভাবে লিখতে পারি। তারপর এটা ব্র্যাকেটের মধ্যে এটা রেফারেন্স দিয়ে, তারপর ব্র্যাকেটটা ক্লোজ করে আমি এখানে ফুল স্টপ দিয়ে চলে গেলাম। এখানে চাইলে পরবর্তীটা আমি যেভাবে লিখেছি সেটা হলো এমন, ইন অ্যানাদার স্টাডি ইট ওয়াজ ফাউন্ড টু অ্যারেস্ট, ইট ওয়াজ ফাউন্ড টু অ্যারেস্ট, ইট বলতে এখানে ডিকারসিন। আমি চাইলে এখানে এই ডিকারসিনকে নিয়ে আসতে পারি ইটের জায়গায়, যে ডিকারসিন was found to arrest the cell cycle at the G1 phase। এই কথাটার আগে আমি মিনিংটা লিখে নিলাম, G1 phase। সেই সাথে and reduce expressions of the P53 protein, pinon and cyclin D1 levels in, এবার সেল লাইনগুলো আমি সরাসরি কপি করে এখানে তুলে দিলাম, এত এত and এত সেল at 2 to 80 মাইক্রোমোল। তারপর আমি এটার রেফারেন্সটাও এখানে দিয়ে আমি ক্লোজ করে চলে গেলাম। এখানে খেয়াল করেন যে 14A এবং 14B এসেছে, সাধারণত আসার কথা ছিল এরকম করে 14 এরকম। কিন্তু দেখেন যেহেতু একই ভদ্রলোক একই সালে এই গবেষণাটাও করেছে আবার এই গবেষণাটাও করেছে, সেহেতু একটাকে আমার এ এবং একটাকে বি দিয়ে আমাকে ডিফারেন্সিয়েট করা লাগবে। তো আমি চাইলে এখানে এখন যেটা করতে পারি, ইন স্টাডি এটা বাদ দিয়ে সরাসরি আমি এখন ডিকারসিন একবার যেহেতু লিখেছি, ইট অলসো দিয়েও আমি শুরু করতে পারি। ইট অলসো, বা ইট অলসো না দিয়ে ইট অ্যারেস্টেড দিতে পারি। ইট অ্যারেস্টেড দ্য সেল সাইকেল at the G1 phase and reduced expressions of the এত 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 প্রোটিন এত অ্যাটাপট, এভাবে দিতে পারি। আবার চাইলে এখান থেকে আমি দেখেন এই ডিকারসিন ইনক্রিজ দিয়ে এরকম করতে পারি, এবং ফাইনালি আমি এখানে দিতে পারি এই কনসেন্ট্রেশন এত মাইক্রোমোল। এই লেখাগুলো আসলে এভাবে একটু সহজ করে লিখলে ভালো হয়, সোজা করে লিখলে ভালো হয়। এখন কারো যদি যেমন ধরেন আপনাদের যে লিটারেচার ছিল, আমি দেখলাম এখানে এ ছিল এখানে বি ছিল, তো আপনাকে যদি সেরকম যদি মনে করেন তাহলে এর রেজাল্টটা আগে রাখাটাই যুক্তিসঙ্গত, সেক্ষেত্রে এটাকে আগে নিয়ে চলে যেতে হবে। এখন আপনার তাহলে এখানে ডিকারসিনটাকে আগে নিয়ে চলে আসতে হবে। ডিকারসিন অ্যারেস্টেড এত এত এত, তারপরে দিতে হবে in another study it increased, এভাবে দিতে পারে। অথবা এভাবে লেখা যেতে পারে on study suggest that ডিকারসিন, এরকম করে দেওয়া যেতে পারে in another study it increased, বা it was seen to
ইনক্রিজ দিতে পারেন। এত এক্সপ্রেশন অয়েল রিডিউসিং, অয়েল দিয়ে দিলাম এখানে, অয়েল রিডিউস ইন টিপি ইন্ডিউসড এত সেল ইনভেশন ইন এত সেলস। অর্থাৎ বিভিন্ন ভাবে আপনি রেজাল্টটাকে লিখতে পারেন। এটা এটা আপনার হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং এর উপর অনেকটা ডিপেন্ড করবে, নানান ভাবে এটা দিতে পারেন। এক্ষেত্রে এখানে আপনার টেবিলের রেফারেন্সটা সাধারণত দেওয়ার দরকার নেই, কারণ আপনার এই টেবিল আরো অনেক অনেক ধরনের ক্যান্সারের ডেটা ছিল, এবং সেগুলো সব আপনার রেজাল্ট হয়তো এক এক বা একের পর এক লেখা লাগবে। কখনো ব্রেস্ট ক্যান্সার এক জায়গায় লিখে নেবেন, প্রোস্টেট ক্যান্সার আরেক জায়গায় লিখে নেবেন, লাং ক্যান্সার আরেকটা প্যারাগ্রাফে লিখে নেবেন, নিউরো ক্যান্সার আরেকটা প্যারাগ্রাফে লিখে নেবেন। তারপরে হয়তোবা আপনি এটা দিয়ে দিবেন এখানে একটা রেফারেন্স আকারে, যেমন দিতে পারেন যে এন্টি ক্যান্সার পোটেনশিয়ালস অফ ডিকারসিন। এটাকে আমি যদি একটু কপি করি, এভাবে হয়তো দিবেন এন্টি ক্যান্সার পোটেনশিয়ালস অফ ডিকারসিন against different cancers have been shown in table 1। এভাবে দিবেন। এটা একদম সবার শেষে যে প্যারাগ্রাফটা থাকবে তার সাথে এরকম করে আপনি জুড়ে দিতে পারবেন। তারপর একইভাবে এটার আবার একটু গ্রামারটাও আপনি চেক করে নিতে পারেন। আমি যেটা সহজ করে আসলে যেভাবে লিখি, আমি যদি এটা কেটে দিই, একদম শুরু থেকে একটু লেখা দেখাতে চাই, তাহলে আমি যেটা করি সহজ করে, সেটা অনেকটা এরকম যে এই জিনিসগুলো আমি একে একে সব কপি করে নিয়ে আসি আমার লেখার সুবিধার্থে। হতে পারে আপনার টেবিলটা অনেক নিচে থাকে, তাই ওখান থেকে নিয়ে আসি। এবার আমি সাজাতে থাকি, কম্পাউন্ডের নামটা নিয়ে আসি, ডিকার্সি। তারপর আমি আমার কনসেন্ট্রেশনটা নিয়ে আসি, একটা একটা করে না নিয়ে ডিকার্সিন এট এত। এবার নিয়ে আসি আমি এটা এবং এটা কপি করে at এত, যেহেতু ইনক্রিজ ছিল ইনক্রিজড কথাটা লিখে দিলাম, এত এত at এত এক্সপ্রেশন। এটা কোথায় গেল, ওখানে যাক, save, লেখাটা মনে হয় চলে গেছে, এটা দেখাচ্ছে কেন। এত এক্সপ্রেশন, এক্সপ্রেশন অয়েল বা অ্যান্ড দিতে পারি, অ্যান্ড রিডিউসড টিপি ইন্ডিউসড এত সেল ইনভেশন ইন এত সেলস। তারপর আমি এভাবে রেফারেন্সটা কমপ্লিট করে লাইনটা ক্লিয়ার করে চলে যাই, এতটুকু আমার লাগবে না, এই কথাটা আমার এখানে লাগবে না। ঠিক একইভাবে এটাও আমি ওইভাবে কপি করে নিয়ে আসি আমার লেখার সুবিধার্থে, নিয়ে এসে এখানে আবার ছেড়ে দিই। এভাবে লিখতে পারি, another study reports that বা demonstrates that অথবা suggest that, বিভিন্ন ভাবে এটা লেখা যেতে পারে। reports that ডিকারসিন কমা ই করে নিয়ে আসলাম, ডিকারসিন এইটুকু আগে লিখবো, arrested cell cycle at the arrested the cell cycle হবে বোধহয় এখানে, arrested the cell cycle at Geon phase। এভাবে দেওয়া যেতে পারে। আহ একটু ভিন্নভাবে আমরা লিখতে পারি, সেল সাইকেল এত ফেজ এত এত এন্ড এত সেলস দিয়ে আমি এখানে এটা লিখে গেলাম। ধরেন
এইটুকু। মানে আরো সিম্পল করে আপনি 2 লাইনে লিখতে চাচ্ছেন রেজাল্টটা, ক্ষেত্রেও কিভাবে লেখা যেতে পারে আমরা সেটাও একটু দেখাচ্ছি। এভাবে চলে গেলাম। তাহলে এখানে আমার আরো কিছু জিনিস ছিল, বিশেষ করে এই লাইনের রেজাল্টটা আমি এখনো লিখি নাই। তাহলে এখন আমি দিতে পারি, in this study the authors also mm, demonstrated that glycine reduced but decreased the expressions of atho and atho levels at এত মাইক্রোমোল। এই ক্ষেত্রে কিন্তু, যেহেতু এই স্টাডির ফাইন্ডিংস, এইটা কিন্তু আপনার এ স্টাডির ফাইন্ডিংস, যেহেতু প্রথম লাইনে আপনি এটা রেফারেন্সটা দিয়ে দিয়েছেন এখানে, এই লাইনে আর কোনো এটা রেফারেন্স অ্যাড করা লাগবে না, মানে ও স্টাডিতে। In this study, the authors also demonstrated that digoxin decreased the expression of atho and atho levels in atho. এই লেখাটা যখন আপনার হয়ে যাবে, এবার আপনার কাজ শুধু ফিনিশিং এর। সেটা কি? যেমন ধরেন যে এই যে অ্যাব্রিভিয়েশন গুলো এখানে আছে, এই অ্যাব্রিভিয়েশন গুলো কিন্তু আপনার ইন্ট্রোডাকশন সেকশনে হয়তো বা নাই। তাহলে এটা ফার্স্ট অ্যাপিয়ার, অর্থাৎ আপনার পেপারের মধ্যে এই প্রথম কোনো অ্যাব্রিভিয়েশন আসলো। প্রথমেই যখন কোনো অ্যাব্রিভিয়েশন আসে আমরা তখন সেটাকে ইলাবোরেট করি। তবে এক্ষেত্রে একটা নিয়ম আছে, যেমন ধরেন কোনো অ্যাব্রিভিয়েশন যদি 2বার আসে তাহলে সেটাকে ইলাবোরেট করার দরকার নাই, অ্যাজ ইউজুয়াল ওইভাবে রাখতে হবে। 3 বা ততোধিক বার যদি আসে একটা নির্দিষ্ট সেকশনে বা পুরো পেপারটাতে হয়তো এসেছে 3 বা ততোধিক বার, তখন আমরা করি কি, সেটাকে এলাবোরেট করি। এই নেপ কাপাবি এটাকে আমরা ইলাবোরেট করবো। আমরা জানি এটা নিউক্লিয়ার ফ্যাক্টর কাপাবি। সহজ করে যদি এটা ইলাবোরেট করতে চান তাহলে আপনি সোজাসুজি এখানে চলে যেতে পারেন, গুগলে চলে যেতে পারেন, এখানে গিয়ে সার্চ দিলে দেখবেন ওটা এলাবোরেশনটা চলে এসেছে। তো এলাবোরেশনটা আপনি এখান থেকে নিয়ে নেবেন, নিউক্লিয়ার ফ্যাক্টর কাপাবি, এটা নিয়ে নিলেন। নিয়ে এটাকে যেভাবে করতে পারেন, এটা আপনি চাইলে এই ব্র্যাকেটের মধ্যে এভাবে রাখতে পারেন, এটা ছোট করে দেন। অথবা আপনি যেটা করতে পারেন, এটাকে ব্র্যাকেট ব্র্যাকেট থেকে তুলে দিয়ে আপনি বরং এইটাকে ব্র্যাকেটের মধ্যে রাখতে পারেন, এটারও মোর প্রেফারেবল। এরপর ঠিক একইভাবে আমরা জানি এটা প্রোটিন কাইনেজ সি আলফা, তাহলে এটাকেও আমি এলাবোরেশনটা এখান থেকে নিয়ে আসবো। এরপরে যতবার এগুলো আসবে ততবার কিন্তু আমার আর ইলাবোরেট করা লাগবে না, এটাকে আমার শুধুমাত্র অ্যাব্রিভিয়েটেড ফর্মে রেখে দিলেই চলবে। এটাকেও আমি করে নিলাম, প্রোটিন কাইনেজ সি আলফা, এটাকে ইলাবোরেট করি। আমরা জানি এটা মাইটোজেন অ্যাক্টিভেটেড প্রোটিন কাইনেজ, তো এটা আমরা লিখলাম এসিটিআই অ্যাক্টিভেটেড, দুইটার মধ্যে কিন্তু একটা ড্যাশ আছে, অ্যাক্টিভেটেড টিআরও টিআই প্রোটিন প্রোটিন কাইনেজ, এটিকে আমি রেখে দিলাম। টিপিএ যেহেতু ফার্স্ট অ্যাপিয়ার, এটার টিপিএ ইনডিউসড, এখানে ইনডিউসড হবে বা ইনডিউসড এরকম ভাবে হবে। আমরা এখান থেকে টিপিএ ইনডিউস দেখি, টিপিএ এর এলাবোরেশনটা এখানে কোথাও আছে কিনা। এই যে আছে, এখানে দেখেন বেশ বড় করে। এটা আবার এখানে আসলো কেন, এটিকে একটু তুলে দেওয়া যেত কিনা। আচ্ছা এটা এই করে দিই, এইটা এত বড় টিপিএ। তো এই টিপিএটা আমরা এখান থেকে নিয়ে আসলাম, নিয়ে এসে এইটাকে আমি শর্ট করে দিলাম। এটাও আমরা জানি ম্যাট্রিক্স মেটালো প্রোটিনেজ যাই বোধহয়। তো আমরা দেখি আহ এটার ইলাবোরেশনটা আমি এখান থেকে নিয়ে আসি। এই যে এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স MMP9 কোন জায়গায় এখানে থাকবে, এই যে ম্যাট্রিক্স মেটালো প্রোটিনেজ পেলাম, এস 9 ছিল ওটা, 9। তাহলে এভাবে এটাকে দিয়ে দিলাম। MCF7, এই সেল লাইন গুলো খুবই পরিচিত, সুতরাং এগুলোকে আর আমার এলাবোরেট করা লাগে না।
যা লাগতে পারে এখান থেকে আর কোনোটা এলাবোরেট করা, যেমন পিন ওয়ান হয়তো বা এইটা লাগবে আবার এলাবোরেট করা। তাহলে এই পিন ওয়ানটা আমি এখান থেকে দেখি, এটা এটা মিন কি বোঝায়। বেশ বড় একটা মিনিং এটার, যতদূর মনে পড়ছে, হ্যাঁ এটা বেশ বড়। এই যে দেখেন পেপটাইডাইল কি কি আছে, এই মিনিংটা আমি এখানে অ্যাড করে দিই। এটা হচ্ছে আমার ফিনিশিং এর কাজ, এই প্যারাগ্রাফ। এরপরে যতবার এই লাইনগুলো, এই এনএফ কাপা বি, পিকেসি আলফা অথবা এম এ পিকে, এই জিনিসগুলো আসবে আপনার এই রেজাল্ট সেকশনে অথবা ডিসকাশন সেকশনে, আপনার কখনোই আর এটাকে এলাবোরেট করা লাগবে না। তো আমি এগুলো করে এখান থেকে বেরিয়ে গেলাম। সি স্ট্রাকচারটা বোধহয় এরকম ফর্মে ছিল, তাহলে এই ফর্মেটে আমি রেখে দেবো। এরপর আমি যেটা করব, এটাকে জাস্ট একটা গ্রামার চেক দিয়ে দিব আবার আগের মতো করে, অথবা ফাইনালি আপনি একটা গ্রামার চেক দিতে পারেন সাথে সাথে সবগুলো না দিয়ে লেখার পরে। তো এটা হচ্ছে আমাদের রিভিউ এর মানে রেজাল্ট লেখার যে ইয়েটা আছে সেটা আমরা দেখলাম। এখান থেকে যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে জিজ্ঞাসা করতে পারেন। বিভিন্ন ভাবে আমরা এখানে রেজাল্ট লিখতে পারি। তো রিভিউ এর রেজাল্ট লেখার ক্ষেত্রে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে পাওয়ার অফ স্টাডি। যেমন ধরেন একটা স্টাডিতে শুধুমাত্র ক্লেম করা আছে যে আপনার এই কম্পাউন্ডের অ্যান্টি ইনফ্লামেটরি অ্যাক্টিভিটি আছে, আরেকটা স্টাডিতে আছে যে এটা অ্যান্টি ইনফ্লামেটরি সাইক্লোঅক্সিজেনেস পাথওয়ে মেডিয়েটেড। এখন ওখানে মেনশন করা ছিল না সাইক্লোঅক্সিজেনেস কোনটা, ওয়ান টু থ্রি না কোনটা, কোনো কিছুই মেনশন করা ছিল না। আচ্ছা, পরবর্তী স্টাডিতে ছিল আপনার সাইক্লোঅক্সিজেনেস টু, এটাকে মেনশন করা। তারপর স্টাডিতে ছিল আপনার সাইক্লোঅক্সিজেনেস টু এর কোন জায়গা, পার্টিকুলার কোনো অ্যামাইনো অ্যাসিড রেসিডিউ বা কোনোটাকে টার্গেট করে কিনা, সেখানে বাইন্ড করে এটা কাজটা করে কিনা। তাহলে আপনার রেজাল্টটাকে সাজানো সাজানো উচিত হবে প্রথমে। আমি দুঃখিত, আবারও লাইনটা একটু ড্রপ করেছিল। যাই হোক, দেখা যাচ্ছে। আচ্ছা, কোন কোন পর্যন্ত আমরা বুঝতে পেরেছি মোটামুটি? আমরা রেজাল্ট রাইটিং এর ক্ষেত্রে যে পাওয়ারটা বলছিলাম আর কি, ফাইন্ডিংস এর পাওয়ার, ওইটুকু কি বোঝা গেছে? স্যার কোনটা পরে কোনটা দিবেন ওটা বলতে চাইছিলেন? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওইটা ওইটা বলতেছিলাম যে সেই ক্ষেত্রে আমাকে আগে লিখতে হবে, ধরেন অ্যাক্টিভিটি আছে অ্যান্টি ইনফ্লামেটরি, তাহলে সেটা আগে লিখবো। তারপরে লিখবো সাইক্লোঅক্সিজেনেজের, তারপরে লিখবো সাইক্লোঅক্সিজেনেজ টু এর, তারপরে লিখবো আমি সাইক্লোঅক্সিজেনেজ টু এর কোন জায়গায় স্পেসিফিক বাইন্ড করে এটা অ্যাক্টিভিটি দেখায়। অর্থাৎ অ্যাক্টিভিটি গুলো একেবারে প্রিলিমিনারি কাজ থেকে শুরু করে আপনার ডিপ যে কাজগুলো আছে, মানে গভীরতর যে কাজগুলো আছে, ইন্টেন্সিভ ইনফরমেশন যেগুলো দেয়, সেইভাবে সাজানোটা যুক্তিসঙ্গত হবে। তো এটা হচ্ছে আমার রেজাল্ট রাইটিং। এর পরবর্তীতে আমরা ডিসকাশন রাইটিং এ আসবো, কনক্লুশন রাইটিং এ আসবো, ধীরে ধীরে বিভিন্ন স্টেপে আমরা চলে আসবো। এইভাবে করে আমরা রেজাল্ট গুলোকে এখানে লিখতে পারি। এখানে যদি কারো কোনো প্রশ্ন থাকে করতে পারে। স্যার আমরা দেখলাম যে বিভিন্ন ভাবে কিন্তু আমরা রেজাল্ট লিখতে পারি, মানে একটা রেজাল্টকে বিভিন্ন ভাবে আমরা এখানে লিখতে পারি। জি বলেন। স্যার টেবিলে কি সব ডাটা কি ব্যাখ্যা করার দরকার আছে নাকি কয়েকটা ডাটা ব্যাখ্যা করলে হবে? না, যেমন ধরেন একই ডেটা বারবার করে আসছে বিভিন্ন রেজাল্টে, তো সেই ক্ষেত্রে আপনাকে তখন ওইটার একটা এর মধ্যে দিয়ে দিলে হয়ে যাবে। যেমন ধরুন,
আহ 10-15 জন রিসার্চার বলে গেছে কোনো একটা কথা। তো সেই ক্ষেত্রে আমরা এরকম করে লিখে দিতে পারি আহ যে উম, যেমন এরকম বললাম যে এমডিএ মেডিয়েটেড অক্সিডেটিভ স্ট্রেস স্ট্রেস অফ দা ডিকারসিন। আমরা এখানে ডিকারসিন নিয়ে যেতেই করছিলাম, অফ ডিকারসিন ইন various test systems also suggested by বা রিপোর্টেড বাই। এবার আমি এখানে তাদের নামগুলো দিয়ে গেলাম, যেমন আলী অ্যাট এল, একজন অথরের নাম এখানে 2000, আরেকজন দিলাম বিএসি ওয়াই ভুইয়া অ্যাট এল, তার নাম দিলাম এখানে 2003। তারপরে আরেকজন অথর হয়তো বা ছিল ইসলাম অ্যাট এল 2022, এরকম। এভাবে করে তখন কিন্তু আমি দিয়ে যেতে পারবো, অর্থাৎ ওইগুলো বারবার করে আর আমার লেখার দরকার নেই। এই লাইনটা থেকে বোঝা যাচ্ছে যে এমডি মেডিয়েটেড অক্সিডেটিভ স্ট্রেস অফ ডিকারসিন আরো যে যে স্টাডি গুলোতে রিপোর্ট করা ছিল বা পাওয়া গেছে লিটারেচারে, তারা হচ্ছে ইনারা বলেছেন সব একবারে হয়ে গেল আর কি। আমার 10-15টা বারবার লেখার দরকার নেই। আবার এমন ভাবেও লেখা যায়, যেমন এখানে আমরা এই এই রেজাল্টটা যেটা লিখেছি, এই শুরুর যেটা ডিকারসিনের কোন জায়গায়, উম, এইটা আমি চাইলে এই অথর দিয়েও শুরু করে দিতে পারি। যেমন এখানে আমি লিখলাম এরকম অথর, সেক্ষেত্রে আমি এই কমাটা তুলে দিতে হবে, দিয়ে আমার সালটাকে এর মধ্যে রাখতে হবে, এত অ্যাট এল। অথবা আমরা এভাবে লিখতে পারি কিম অ্যান্ড হিজ কোয়ার্কার্স, কোয়ার্কার্স ডেমনস্ট্রেট দ্যাট, এভাবে লিখতে পারি, বা সাজেস্টেড দ্যাট বা রিপোর্টেড দ্যাট ডিকারসিন অ্যাট এত ইনকেস নিউক্লিয়ার ফ্যাক্টর এত 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 এত, সেই ক্ষেত্রে আমার এখানে এসে আর এই রেফারেন্সটা লেখা লাগবে না। যদি নাম্বারিং করা থাকে সেক্ষেত্রে নাম্বার হয়তো বা আপনাকে আবার এখানে দিতে হবে। ধন্যবাদ স্যার। এভাবে লিখে দিতে পারে। আর এখানে যদি নাম্বার করা না থাকে সেক্ষেত্রে আমরা এভাবে লিখি 2014 এ। তাহলে সেক্ষেত্রে এখানে আর এই নাম্বার, ওই রেফারেন্স, এখানে এসে যে আবার এরকম করে রেফারেন্স রাখতে হচ্ছিল এরকম করে, এটি কিন্তু এখানে আর রাখতে হবে না, কারণ আপনি কিন্তু রেফারেন্স প্রথমেই দিয়ে দিয়েছেন এখানে। এভাবে লিখে দিতে পারেন ইন অ্যানাদার স্টাডি, সেক্ষেত্রে এরকম করে দেওয়া যেতে পারে ইন অ্যানাদার স্টাডি। আপনি চাইলে এটাকে নিয়ে আসতে পারেন, যদি মনে করেন আপনি যে রিসার্চ আর বেসড এরকম করে লিখতে যাচ্ছেন, তাহলে সেক্ষেত্রে এটা করতে পারেন। তা তো রিপোর্টেড দ্যাট ডিকারসিন এত এত এত, এইটা এখান থেকে আপনি কেটে দিলেন, তারপর আপনি আবার এটা এইভাবে রাখলেন, এভাবেও চলবে। মানে বিভিন্ন ভাবে আমরা রেজাল্ট গুলোকে লিখতে পারি, সাজাতে হবে এরকম। তো একটা ফাইন্ডিংস এর পরে যদি সেটা সূত্রপাত ধরে আরো কোনো কিছু আসে, সেক্ষেত্রে আমরা এডিশনালি কথা দিয়ে শুরু করতে পারি। যদি একই ধরনের কাজ আরো অনেকে করে থাকে, তাহলে ওখানে মোর ওভার দিয়ে করতে পারি, বা ইন এডিশন দিয়ে শুরু করতে পারি। বিভিন্ন ভাবে আমরা এগুলো সাজাতে পারবো।